সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে আলোচনায় বেশ কয়েকটি বিষয় থাকবে। বাজেট একটি অংশ থাকবে, এটি খুব বড় একটি ব্যাপার। আপনারা জানেন যে এই বাজেট ব্যাপারটি থাকবে এই কারণ এটি এখন যে বাজেট সেটি সবাইকে কোনো না কোনোভাবে প্রভাবটি পড়তে যাচ্ছে আপনার আমার সবার উপর, কর্পোরেশন হোক ব্যক্তি হোক, এবং তার ছোট্ট একটি অংশ আমি তুলে ধরবো আপনাদের কাছে। সেনেট এটি কেমন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সেটি একটি ব্যাপার। তারপর আপনারা সবাই জানেন যে দুজন ডিপ্লোম্যাটকে গুলি করে হত্যা করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে। যিনি গুলি করেছেন তাকেও গ্রেফতার করা হয়েছে। এর ব্যাপারটি কি, এটি আলোচনা থাকবে। এবং এর সাথে যেটি জড়িত সেটি হচ্ছে গাজাতে কি হচ্ছে, হঠাৎ করে কেন ফ্রান্স, ইউকে, ইউনাইটেড কিংডম, প্রাইম মিনিস্টার্স অ্যান্ড দ্য প্রেসিডেন্ট এবং ক্যানাডার প্রাইম মিনিস্টার সবাই তীব্র সমালোচনা করছেন নেতানিয়াহুকে, তার পদক্ষেপকে। এর প্রভাবটি কি, আসলে কেনই তারা এটি করতে যাচ্ছেন। বাংলাদেশ প্রসঙ্গে অনেকেই বলছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে কোনো একটি ঘটনা ঘটতে যাচ্ছে। সেটি ঘটনাও হতে পারে, দুর্ঘটনাও হতে পারে, এবং সেই ঘটনাটি কি সেটিও আলোচনায় আজকে থাকবে আমাদের। এই সমস্ত আলোচনায় আমার সাথে যোগ দিচ্ছেন হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মনির মুস্তফা আলী, উনি ফর্মার চেয়ারম্যান অ্যান্ড প্রফেসর অফ ইংলিশ ডিপার্টমেন্ট, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, লুইজিয়ানা। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি বাজেট প্রসঙ্গে যাব, কিন্তু বাজেট প্রসঙ্গে যাওয়ার আগে এখানে অনেক ব্যাপার আছে, কিন্তু যতটুক সবচেয়ে বড় ব্যাপক যে প্রভাবটি আমি দেখলাম সেটি হচ্ছে মিলিয়নস অফ লো ইনকাম আমেরিকান যারা আছেন তারা কিন্তু ফুড স্ট্যাম্প হারাতে পারেন অথবা হারাতে যাচ্ছেন, এবং অথবা তারা একটা ব্যাপক রিডাকশন, অর্থাৎ কমে আসবে তাদের যে বেনিফিটটি পেয়ে থাকেন। এই বিলটি যদি পাস হয়, যেটি হাউসে অলরেডি পাস হয়েছে, এবং এই নিউলি অ্যাডপ্টেড ট্যাক্স বিল, এটি হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যানালিসিস যারা করে থাকেন তাদের মতামত অনুসারে। এবং এটি থার্সডে ফ্রম নন পার্টিসান কংগ্রেশনাল, এই অ্যানালিসিসটি আসছে নন পার্টিসান কংগ্রেশনাল বাজেট অফিস থেকে, যার ফলশ্রুতিতে কংগ্রেশনাল বাজেট স্পোকস পারসন এস্টিমেট করে বলছেন যে এই শিফটির কারণে প্রভাব পড়তে যাচ্ছে ইন অ্যাভারেজ 1.3 মিলিয়ন আমেরিকান, হয়তোবা তারা হারাতে যাচ্ছেন তাদের অ্যাক্সেস টু এ স্ন্যাপ, রাইট? এটি একটি বড় ব্যাপার। সো এটির প্রেক্ষাপটে কয়েকটি ব্যাপার আমাদের আলোচনা করতে হবে। আমি আপনাদের দুজনের কাছে শুনবো। হাসান ফেরদৌস, আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই। By the way, welcome back after the vacation. It's good to have you back. It's good to see you. You look healthy and happy. I hope you're not planning to run back anytime soon. Okay. এই বাজেটটি অনেক মিডিয়া তাদের বিভিন্ন রকম ন্যারেটিভ দিচ্ছেন। ডানপন্থীরা একরকম দিচ্ছেন, বামপন্থীরা একরকম দিচ্ছেন, কিন্তু আসলে এই বাজেটটিতে আছে কি, হোয়াটস ইন ইট? চলুন এবং এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এটির ইফেক্টটি ট্যাক্স পেয়ারদের উপরে শর্ট টার্ম লং টার্মে কেমন পড়তে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ হাবিব ভাই, গুড টু বি ব্যাক। আমি এক সপ্তাহ ছিলাম না, এবং এর মধ্যে আমার অনুপস্থিতিতে ট্রাম্প সাহেব তো না, স্পিকার জনসন সাহেব হাউসে তার বাজেট বিলটি পাশ করিয়ে নিয়েছে। আপনারা এও জানেন যে এই বাজেট বিল পাশ করা নিয়ে তার দলের ভিতরে, রিপাবলিকান দলের ভিতরে একাধিক সাবগ্রুপের মধ্যে টাসেল হচ্ছিল, এবং আলটিমেটলি ট্রাম্প সাহেবকে আসতে হয়েছিল এবং থ্রেট করতে হয়েছিল। তিনি রীতিমতো এফ শব্দ ব্যবহার করে বলেছেন তোমাদেরকে এইটি পাশ করতেই হবে। তিনি অবশ্য বলেননি যে পাশ না করলে ভোটের বিরুদ্ধে ভোট দিলে তিনি প্রাইমারি চ্যালেঞ্জ প্রেজেন্ট করবেন, কিন্তু সেটা ইমপ্লিসিট একটা থ্রেট ছিল। তারপরে মাত্র 2 ভোটের ব্যবধানে এই বিলটি পাশ হয়েছে, এবং বিলটি পাশ হলেও, হাউসে পাশ হলেও, এটি যে সিনেটে পাশ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অলরেডি আমরা দেখেছি লিন্ডসি গ্রাহাম থেকে অনেক সিনেটররা সরাসরি বলেছে যে সমস্ত বাজেট কাট করা হয়েছে তা অ্যাকসেপ্টেবল না। লিন্ডসি গ্রাহামের ভাষায় এটা ইজ নট ডুয়েবল। তো কি আছে, আপনি ঠিকই বলেছেন যে এটা একটা বিশাল একটা ট্রাম্পের ভাষায় দ্য বিগ বিউটিফুল বিল, কেমন? তো এর 3টি দিক বলতে পারি আমি। প্রথমত, ট্রাম্প সাহেব একটা কমিটমেন্ট ছিল তার যে তার পুরনো ট্যাক্স কাট, 2017 যে পুরনো ট্যাক্স কাট, তাকে তিনি রিনিউ করবেন, কেমন কন্টিনিউ করবেন। এটা একটা ব্যাপার। আপনারা সবাই জানেন যে এই ট্যাক্স কাটের ফলাফলটা কি ছিল 2017-এ, যে এটা ডিসপ্রপোর্শনেটলি
বড় লোকদের সুবিধা দিয়েছে, ধনীদের সুবিধা দিয়েছে, গরিবদের অসুবিধা ফেলেছে বা কম তার সুবিধা ভোগ করেছে ডিসপ্রপোর্শনেটলি। বলা হয় যে অলমোস্ট 90% অ্যাডভান্টেজ ছিল বড় লোকদের জন্য, আর বাকিটা মধ্যবিত্ত এবং সাধারণ লোকদের জন্য। এটা একটা ব্যাপার। প্রথম হলো ট্যাক্স কাট। সেকেন্ড বড় দিক হচ্ছে এর ইনক্রিজ ডিফেন্স স্পেন্ডিং এবং বর্ডার সিকিউরিটি। আপনারা জানেন যে ট্রাম্প সাহেব এই বিলটাকে বলছেন তার শুধু বাজেট বিল না, বাজেট এবং ইমিগ্রেশন বিল। যে অতিরিক্ত অর্থ এতে বরাদ্দ করা হবে বর্ডার সিকিউরিটির জন্য, তা মূলত ইমিগ্রেশন ল এনফোর্স করবার জন্য। ফলে বিশাল অঙ্ক তিনি পাবেন যে টাকা দিয়ে তার ইমিগ্রেশন পলিসি তিনি ইমপ্লিমেন্ট করবেন। সেকেন্ড দিক। থার্ড দিকটা হচ্ছে যে ফেডারেল ব্যুরোক্রেসি। আপনারা জানেন ইতিমধ্যেই ফেডারেল গভর্নমেন্ট ডোজের আন্ডারে, আমাদের ইলন মাস্কের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সো কল ডোজ, ইতিমধ্যে প্রায় 2.5 লক্ষ লোকের চাকরি খেয়ে বসে আছে এবং প্রায় সকল ফেডারেল ডিপার্টমেন্টকে ভেতরে ঢুকে পড়ে কাটছাট করেছে, যার ফলে আমাদের বেসিক সার্ভিসের সংকট দেখা দিচ্ছে। ছোট্ট একটা এক্সাম্পল দেই কেমন বেসিক সার্ভিস সংকট দেখা দিচ্ছে। আবহাওয়া, বন্যা আসছে বা দুর্যোগ আসছে, সে খবরটা দেবার জন্য যে লোক লাগবে, রাত্রে লোক থাকার লোক নেই। কারণটা কি? বাজেট নেই। রাষ্ট্রে থাকবার জন্য, ডিউটি করে লোক রাখবার জন্য বাজেট নেই। ফলে দেখা গেছে একাধিক ক্ষেত্রে ঘটেছে, একই ঘটনা ঘটেছে বিভিন্ন এয়ারপোর্টে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার নেই, লোক ছাঁটাই করা হয়েছে। এরকম ঘটনা অসংখ্য ঘটেছে এই এফিসিয়েন্সির ফলে। কিন্তু এটা ট্রাম্প সাহেবের কমিটমেন্ট ছিল। ফলে তিনটা হচ্ছে বেসিক এই দিক এই নির্বাচনে। 1 নম্বর এর হচ্ছে গিয়ে ট্যাক্স কাট, 2 নম্বর হচ্ছে গিয়ে এর ডিফেন্স, ইনক্রিজ ডিফেন্স এন্ড স্পেন্ডিং এবং ইমিগ্রেশন স্পেন্ডিং, এবং থার্ড হচ্ছে গিয়ে রিডাকশন অফ ফেডারেল ব্যুরোক্রেসি। তিনটা দিক। কিন্তু ফলটা কি দাঁড়াবে? আমরা বাজেটের নিয়ম মানেটা কি? যে খরচ করব, আর খরচটার আয়টা কোত্থেকে আসবে? চলতি বাজেট থেকে কাট করে। এখন যে বাজেট আছে সেই বাজেট থেকে অর্থ বরাদ্দ কমিয়ে আমরা অন্য খাতে ব্যয় করব। এই হচ্ছে আমেরিকান বাজেট পলিসি। একদিকে কাটবো, একদিকে আমরা বাড়াবো। তো কাটবোটা আমেরিকান বাজেট আপনারা জানেন যে 2/3 কিন্তু অলরেডি ইয়ার মার্কড। ফেডারেল গভর্নমেন্টের 2/3 লিটারালি ডিফেন্সে এবং সোশ্যাল এবং মেডিকেয়ারে এবং সোশ্যাল সিকিউরিটিতে and the veterans pay. আগে থেকে কিন্তু ইয়ারমার্ক করা থাকে। ফলে বাকি থাকে মাত্র 1/3। কেমন? তো এই যে 1/3 সেটা কি? মূলত গরিব লোকদের জন্য বিভিন্ন খাত। আপনি স্ন্যাপের কথা বললেন, মানে ফুড স্ট্যাম্প। মেডিকেড হচ্ছে কি? সবচেয়ে দরিদ্র লোকদের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে স্বাস্থ্য সুবিধা। শিক্ষা খাত, আপনারা জানেন ইতিমধ্যে শিক্ষা ডিপার্টমেন্টকে উড়িয়ে দেবার কথা বলা হচ্ছে, যদিও সুপ্রিম কোর্ট বাধা দিয়েছে। রিসার্চ গ্র্যান্টস, মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন বিখ্যাত ছিল কি কারণে? বিজ্ঞানে তার উৎপত্তির জন্য। প্রায় প্রতিদিনই তারা নানা রকম নতুন নতুন আবিষ্কার করছে, স্বাস্থ্য খাতে, পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। সেই বিজ্ঞান ক্ষেত্রে গবেষণার সমস্ত গ্র্যান্টস কমিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে ক্ষতিটা কার, লাভটা কার? আমি আগে বলেছি যে ট্যাক্স কাটের ফলে স্পষ্টতই লাভ হচ্ছে গিয়ে বড় লোকদের। আর যখন মেডিকেড কাটে, শিক্ষা ব্যবস্থা কাটে, যখন আমাদের স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প কাটে, সবচেয়ে দরিদ্র লোকরা ক্ষতিগ্রস্ত হয়। এবং এই যে বাজেটটা ক্লিয়ারলি ডিজাইন টু প্রোটেক্ট দ্য রিচেস্ট, বড় লোকদের বেনিফিটসকে প্রোটেক্ট করবার জন্য, এবং গরিবদের যে সুবিধাযোগ এখন তারা পাচ্ছিল রাষ্ট্র থেকে তা কাটছাট করা। কারণ এই যে সরকার, আপনারা জানেন প্রায় 19 জন বা 20 জন আমরা বিলিয়নিয়ার আমরা এই সরকারের মধ্যে আছে। মিলিয়নিয়ার নয়, বিলিয়নিয়ার আছে সরকারের ভেতরে। আর বাইরে তো ইলন মাস্ক সাহেব আছেনি। এই সরকার ডিজাইনটাই হচ্ছে বড় লোকদের স্বার্থকে রক্ষা করা। আর যেহেতু বড় লোকরাই নির্বাচনকে কিনে নেয় পয়সা দিয়ে, যেমন ইলন মাস্ক সাহেব তিনি অলমোস্ট $200 মিলিয়ন খরচ করেছেন এই নির্বাচন করবার জন্য। সেক্ষেত্রে ট্রাম্প সাহেব অথবা রিপাবলিকান নেতৃত্ব মনে করেন যে আমাদের কেয়ার করার প্রয়োজন নেই সাধারণ লোকদের, তাদের ভয়েসটা কাউন্ট করার প্রয়োজন নেই। কিন্তু মনে হচ্ছে যে এই যে বিশাল ট্যাক্স কাট করা হচ্ছে, এর ফলে ভাবা হচ্ছে যে আমেরিকার ডেট বিলটা, আমাদের যে ঋণের বোঝা, তা পাহাড় সম হয়ে যাবে।
অলমোস্ট 6 ট্রিলিয়ন, অলমোস্ট 10 বছরে অলমোস্ট 6 ট্রিলিয়ন অতিরিক্ত ঋণ আমরা অ্যাকুমুলেট করবো, 6 ট্রিলিয়ন আমাদের। এবং তার ফলে মার্কিন নাগরিকরা প্রজন্মের পর প্রজন্ম ঋণের বোঝার ভারে আক্রান্ত হবে। এবং আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু এই বাজেট প্রস্তাব মাত্র এসে বাজেট এখনো পাস হয়নি, তার প্রতিক্রিয়া কি হয়েছে? মুডিজ আমাদের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে। এবং ট্রেজারির যে দেখবেন যে অলরেডি একটা প্রতিক্রিয়া হয়েছে, যে ট্রেজারি মার্কেটে প্রতিক্রিয়া ঘটেছে, বিক্রি শুরু হয়ে গেছে, যার ফলে আমেরিকার অর্থনীতিতে বড় রকম একটা চাপ পড়তে পারে বলে ভাবা হচ্ছে। এই প্রস্তাব গৃহীত হয়নি, আমরা এখন জানি না এক্স্যাক্টলি কত কি অ্যামাউন্ট আসবে, কিন্তু ইতিমধ্যে তার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি আমরা। অন টপ অফ দ্যাট, ডোনাল্ড ট্রাম্প সাহেবের ট্যারিফ নীতি, তিনি গতকাল ঘোষণা করেছেন যে তিনি অতিরিক্ত ট্যারিফ আরোপ করবেন ইউরোপিয়ান ইউনিয়নের উপরে, যার ফলে আমেরিকার অর্থনীতি একটা বড় রকমের গ্যাড়া করে পড়ে গেছে। আমরা ভেবেছিলাম যে ট্রাম্প সাহেবের কারণে, তিনি আমাদের প্রমিস করেছিলেন যে তিনি আমাদের গোল্ডেন এজ উপহার দেবেন, কিন্তু আনফর্চুনেটলি আমার মনে হচ্ছে যে এই সমস্ত কারণে পুরো কমপ্লেক্স ছবিটা হচ্ছে যে আমরা একটা ভয়াবহ দুঃসময়ের দিকে এগিয়ে যাচ্ছি। ওকে, আমি আসলে হাসান ফেরদৌস, আপনি খুব সুন্দর করে অনেক কিছু ব্যাখ্যা করলেন। আপনি কি জানেন এই কথাগুলি অনেকে যখন শোনেন তখন তারা আমরা যে আলোচনা করছি, অনেকে বলেন যে এই মানুষগুলো পাগলের প্রলাপ বকছে, আসলে এটি আসলেই বিগ বিউটিফুল বিল। সো ইট ইজ বিগ, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। দ্য বিল ইজ বিগ, হিউজ, বিউটিফুল। আই হ্যাভ মাই রিজার্ভেশন অ্যাবাউট ইট। Big beautiful bill. It is a bill. There is no question about this. সমস্যা হচ্ছে, আপনি হাসান ফেরদৌস আপনি কিছুক্ষণ আগে বললেন যে মুষ্টিমেয় মানুষ কিছু ব্রেক পাবে, তারা ট্যাক্স সেভিং করবে, কম ট্যাক্স দিবে, এবং এটি যারা লোয়ার পার্ট অফ দ্য সোসাইটি, হ্যাঁ, যারা বিগ বিলিয়নিয়ার আপনি বললেন, সবচেয়ে বড় বিরতি তারাই পাচ্ছেন, সবচেয়ে বড় ব্রেক তারা পাচ্ছেন। যে পরিমাণ ট্যাক্স তাদের কমানো হয়েছে, তারা ফুলে ফেপে আরও বিলিয়নিয়ার থাকলে ট্রিলিয়নিয়ার হবেন, ট্রিলিয়নিয়ার থাকলে মাল্টি ট্রিলিয়নিয়ার হবেন। তাতে সমস্যা কি? অনেকে বলবেন তাতে সমস্যা কি, আমি ব্রেক পাচ্ছি। সমস্যা হচ্ছে সমাজে অসামঞ্জস্যতা তৈরি হয়, এবং যে ধনী দরিদ্রের তফাৎটা তৈরি হয় সেটা এত বড় হবে যে ধনীরা তখন মানুষকে পোকামাকড় মনে করবে বা মনে করে, যার কারণে তারা বলে মেডিকেয়ারে তোমার দরকার কি, তুমি যাও না কেন, কিনে নিতে পারো না কেন? তাদের কাছে এতটাই তুচ্ছ জিনিসটা। বাট মেডিকেয়ার বলেন, মেডিকেড বলেন, এটি তো নিম্নবিত্ত আয়ের যারা আছেন, বয়োবৃদ্ধ যারা আছেন, মেডিকেড তারা পেয়ে থাকেন, তাদের জন্য এটি। তাদের তো সেই ক্ষমতা থাকে না। তো এই কথাগুলো যখন মিডিয়ারা বিভিন্ন ন্যারেটিভে বলেন, মানুষ সেটাই বিশ্বাস করে, কিন্তু আদতে ক্ষতি হয় কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের। এই বিলটিতেই যে ডেফিসিট এখন পর্যন্ত, বাই দ্য ওয়ে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন 6 মাস হয়নি, এখন পর্যন্ত তারা যে খরচ করেছেন এটি হচ্ছে 1.3 ট্রিলিয়ন ডলার বেশি খরচ করে বসে আছেন গত প্রেসিডেন্টের এই সময়ের সময়ে। এবং এই যে ডেফিসিট আপনি বললেন 6 ট্রিলিয়ন, এই ডেফিসিট এই টার্মেই তৈরি করবে 3.1 ট্রিলিয়ন ডলার মোর ডেফিসিট বাড়াবে। এবং এর চ্যালেঞ্জ আছে সেনেটে, আমি যেটি নিয়ে প্রশ্ন করবো মনির মুস্তফা আলীকে, কিন্তু আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা যাবেন না কোথাও। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি চলে যাব মনির মুস্তফা আলী আপনার কাছে। এই যে এই বিগ বিউটিফুল বিল, এটির মাধ্যমে ডেফিসিট বাড়তে যাচ্ছে এখনকার মতো 3.1 ট্রিলিয়ন ডলার, এবং এখানে সেনেটে এটির অনেক চ্যালেঞ্জ আছে, যেখানে অনেক রিপাবলিকান সেনেটর মনে করছেন যে যথেষ্ট কাটছাট করা হয়নি। এটি একদল, আরেক দল আছেন তারা বলছেন না, এই এত কাটছাট করা যাবে না, কারণ তাদের ডিস্ট্রিক্টে, তাদের যে স্টেট আছে সেখানে অনেকেই ব্যাপকভাবে এটির জন্য ক্ষতিগ্রস্ত হবেন এবং প্রভাবিত হবেন। আমি আপনার ইনিশিয়াল অ্যাসেসমেন্টটি শুনবো, এবং এই দুটি বিষয়ের উপর যদি আমাদের কিছুটা আলোকপাত করেন আপনি। আপনাকে ধন্যবাদ হাবিব ভাই, হাসান ভাইকে শুভেচ্ছা। হাসান ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা, ওনাকে দেখে খুব ভালো লাগছে। এখন এই বিলটাকে আপনি বারবার বলছেন যে বিগ বিউটিফুল বিল। আমি সেটা এক্সপ্লেন করছি, আপনি একটা শব্দ বাদ দিচ্ছেন। মিডিয়াতে কথাটা বলা আছে, মানে বিলটা যখনই বিলটাকে রিফার করা হচ্ছে এটাকে বিগ বিউটিফুল বিল বলা হচ্ছে, কিন্তু একটা যে শব্দটা আপনি বাদ দিচ্ছেন সেটা হচ্ছে ট্রাম্পস বিগ বিউটিফুল বিল। ট্রাম্পস, ইয়েস, বলা হচ্ছে। এটাকে আমার মনে হয় যে ডেরোগেটরি টার্মে, হি ওনস ইট, অফ কোর্স। এখন দেখেন, ইউএস বিলের কিন্তু
সবাই বেনিফিশিয়ারি থাকে না। এই বিলের ইউএস যে বিলগুলো হয়, যে বাজেটগুলো হয়, তার বেনিফিশিয়ারিজ আছে, ভিকটিমস আছে। বেনিফিশিয়ারিজ আপনি বলেছেন, হাসান ভাই বলেছেন যে এদেশের ধনী লোকেরা, এই যে কাটছাট হয়, সেই কাটছাটের বেনিফিশিয়ারি এদেশের ধনীরাই হয়। আমি কিন্তু এই বিলটাকে বলবো একটা রেসিস্ট বিল, এবং আমি এক্সপ্লেন করবো এটা কেন রেসিস্ট বিল। দেখো, রিপাবলিকানদের যে সাপোর্ট, এই সাপোর্ট কিন্তু বেশিরভাগই সাউথে। আপনি হাসান ভাই লিঞ্জি গ্রামের নামটা উল্লেখ করেছেন, আপনি বোধহয় নামটা উল্লেখ করেছেন যে তিনি বিলটা সমর্থন করছেন। তিনি সাউথ ক্যারোলিনার সিনেটর, স্পিকার লুইজিয়ানার, আমার স্টেটের ল মেকার। হ্যাঁ। এই সমস্ত স্টেট গরিব স্টেট, এবং এই সমস্ত স্টেটে কিন্তু কালোদের হারটা বেশি, মানে মানে হোয়াইটদের সাথে বেশি না, বাট ইউনাইটেড স্টেটসে আপনি সাউথে দেখবেন যে কালোদের সংখ্যাটা বেশি। জি। এবং আমি এটাকে রেসিস্ট বিল বলছি এই কারণে যে দেখেন ট্রাম্পের যে কর্মকাণ্ড, ইদানিং যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, যেমন তার যে রিফিউজি প্রোগ্রাম, আপনারা জানেন যে সাউথ আফ্রিকা থেকে রিফিউজান হচ্ছে, যেখানে মানে ওই ধরনের কোনো সমস্যাই নেই, সেখানে একটা সমস্যা তৈরি করে সেখান থেকে রিফিউজান হচ্ছে, কাদেরকে? আফ্রিকান আসতে, মানে হোয়াইট যে সাউথ আফ্রিকান আছে তাদেরকে আনা হচ্ছে। এই বিলটা রেসিস্ট এই কারণে যে আপনি দেখেন মেডিকেড এবং স্ন্যাপের কথাটা আপনি উল্লেখ করেছেন। স্ন্যাপটা হচ্ছে কি, এটা একটু এক্সপ্লেন করা দরকার, হয়তো আমাদের দর্শকরা এটা বুঝবে না স্ন্যাপ জিনিসটা কি জিনিস। সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল। জি। যারা অতি গরিব তাদের বেসিক যে খাদ্য, সেই খাদ্য কেনার জন্য একটা সাহায্য, এই সাহায্য ছাড়া তারা হয়তো খাদ্যাভাবেই তারা মানে মারা যাবে, এমন গরিব লোক ইউনাইটেড স্টেটস আছে। হয়তো অনেকের ধারণা নেই যে ইউনাইটেড স্টেটস গরিব লোক আছে, তাদের জন্য সাবস্টেটটা, এবং তাদের স্বাস্থ্যের জন্য হচ্ছে আপনার মেডিকেডটা। এই দুটো থেকে আপনার যে বাজেট কাটটা হয়েছে সেটা হলো 716 বিলিয়ন ডলার। এটা কিন্তু একটা হিউজ কাট। আপনার ধরুন আপনার 20%-এর উপরে, 20%-এর উপরে। তার মানে এইটা এই বিলটা যদি পাস হয়, হাউসে তো পাস হয়েছে, সিনেটে যদি পাস হয় অ্যাজ ইট ইজ, তাতে কিন্তু প্রচুর গরিব লোক, হ্যাঁ কিছু কোলাটারাল ড্যামেজ হবে, মানে আমি ওই সাদাদের ভাষায় কথা বলছি যে কোলাটারাল ড্যামেজ আছে, কিছু সাদা গরিবও তো আছে, ওই কালো গরিবদের সাথে সাথে কিছু সাদা গরিবও ভিক্টিমাইজড হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে সাউদার্ন লেজিসলেটরসরা, আপনি লিঞ্জি গ্রামের কথা বললেন, বা আরো কেউ কেউ যদি কথা আপনি উল্লেখ করেছেন যে কেউ কেউ এটাকে সমর্থন দিচ্ছে না। হ্যাঁ, এটা আমি মনে করি একটা লিপ সার্ভিস। আপনার এটা সিনেটে পাস হবে, আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন সিনেটে এটা পাস হবে কিনা, আপনার সন্দেহ যে এটা পাস না হতে পারে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আপনার রিপাবলিকান হচ্ছে কি 54, তাই না? 54 ভোট, 54 to 40, 54 থেকে কিছু কাটছাট হবে, একটা হবে, এটা এটা একটা রিভাইজ হবে, সেই রিভিশনটা হবে আপনার অনেকটা অনেকটা মানে এটা দেখানোর জন্য। আসল কনসার্ন থেকে রিভিশনটা হবে কিছুটা দেখানোর জন্য, কিছু রিভিশন হয়ে এই বিলটা আলটিমেটলি পাস হয়ে যাবে। কারণ আমাদের দেখতে হবে যে প্রেসিডেন্টকে, এই বিলটা যদি কোনো রিপাবলিকান যদি এই বিলের এগেনস্টে যায় তাহলে তার অবস্থাটা কি হবে। হ্যাঁ, এটা তো আমরা বুঝতেই পারি। হ্যাঁ, কাজেই হয়তো দেখা যাবে আপনার সিনেটে যখন বক্তৃতা করছে তখন বিরোধিতা করবে, এর পিটফলস গুলো হয়তো কিছুটা তুলে ধরবে, তা এটা আবার রিভিশনের কথা বলবে, আলটিমেটলি কিছুটা রিভিশন হবে, কিন্তু আলটিমেটলি আবার আপনার এই বিলটা পাস হবে। হ্যাঁ, আপনি যে সে কাটের কথা বললেন, আপনার দেখুন সেই 2017-এর যে আপনার যে কার্ডটা যেটাকে এক্সটেন্ড করা হলো, এই এক্সটেনশনের সাথে কিন্তু আপনার আরো কিছু অ্যাড করা হয়েছে। যেমন ধরেন এই যে টিপসের উপরে কিন্তু আর ট্যাক্স হবে না, ওভারটাইমের উপরে ট্যাক্স নেই। হ্যাঁ, ওভারটাইমের উপরে ট্যাক্স হবে না, এই কিছুটা দিয়েছে যারা আপনার স্বল্প আয় তাদেরকে কিছুটা হ্যাপি করার জন্য। এই যে আমি যে বললাম যে গরিবদেরকে মেডিকেড এবং স্ন্যাপ প্রোগ্রামসটা এমন ভাবে কেটেছে, সেটাকে হয়তো কিছুটা আপনার
কি বলবো এটাকে, ওই নামকা মাত্র ওকে, সেটাকে কিছু প্রবোধটার জন্য এটা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে এটা এই বিলটা ধনীদের জন্য বিল, জি, এটা গরিবদের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি দু একটি বিষয় উল্লেখ করছি। এই বিলে ভালো পরিমাণ পাবলিক অ্যাসিস্ট্যান্স কমানো হয়েছে বা কাটার কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম কয়েকটা হচ্ছে এডুকেশন সেক্টর, সাপ্লিমেন্টারি নিউট্রিশন সেক্টর। এডুকেশন সেক্টরে যখন কেটে ফেলা হবে, যারা অর্থ দিয়ে পড়তে পারে না তারা এই সুযোগটি হারাবে, এবং এটি হবে কম আয়ের, নিম্ন আয়ের, যারা নিম্ন আয় বলবো না, যারা কম আয় করে থাকেন তাদেরই সবচেয়ে বেশি এটির প্রভাব পড়বে। সো কি অপেক্ষা করছে দ্য ফিউচার জেনারেশনের কাছে? কারণ এই যে এই কথা বলা হয়েছে, দ্য ট্যাক্স কার্ড ইজ পার্মানেন্ট হিয়ার, এবং এর প্রতিক্রিয়া কিন্তু পড়তে অনেক সময় একটু ল্যাগ এফেক্ট থাকে, বাট প্রতিক্রিয়াটা যখন পড়া শুরু করবে, কিছুটা আছে ইমিডিয়েট হবে, আর কিছু আছে হয়তো 5 বছর পর দেখা যাবে, বাট ইট ইজ গোয়িং টু বি রিয়েলি ডেঞ্জারাস অ্যান্ড ডেভাস্টেটিং। এনিওয়ে, আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করি, আমি যাব হার্ভার্ড প্রসঙ্গে। 24 ঘন্টা আগে ট্রাম্প প্রশাসন বলেছিলেন যে তারা কি করবে, ব্লক করে দিবে ইন্টারন্যাশনাল, কারেন্ট, বর্তমান এবং ভবিষ্যতের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাতে করে তারা হার্ভার্ড ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তি বা এনরোলড হতে না পারেন, রাইট? এবং তারা এটা করেছেন। সো অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের সাথে একসাথে কাজ না করার যে কথা বলেছেন, একসাথে কাজ করা অর্থাৎ ট্রাম্পের হুমকি ধমকির মেনে নেওয়ায় এবং হার্ভার্ড তার মতো চলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প যথেষ্ট রাগান্বিত হয়েছেন, এবং উনি এতটাই বিরক্ত যে এখন উনি এমন সব পদক্ষেপ নিচ্ছেন যেটি আসলে একটা এডুকেশন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার মতো। আমার প্রশ্ন হাসান ফেরদৌস আপনার কাছে, আসলেই কি ট্রাম্প আমেরিকান এডুকেশন, যেটি রিনাউন ওয়ার্ল্ড ওয়াইড, ধ্বংস করে দিচ্ছেন কিনা? কিভাবে? তার প্রভাবটি কতখানি? মিউটে আছেন আপনি, মনে হয় মিউটে আছেন। আমরা এই নিয়ে আগেও কথা বলেছি, আমি কথাগুলো রিপিট করতে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি করবেন, ইনক্লুডিং হিজ বাজেট আইডিয়াস, জি, উনি আগে কিন্তু আমাদেরকে সরাসরি স্পষ্ট বলে দিয়েছেন, বলে এটা তার ম্যান্ডেট তিনি মনে করছেন। এই যে মুস্তাফা ভাই বললেন যে গরিবদের, আপনিও বললেন আমিও বললাম, ক্ষতিগ্রস্ত হবে, তিনি স্পষ্ট করে বলেই দিয়েছেন তিনি এই তার বাজেট, তিনি এরকম কাট বাজেট কি বলে ট্যাক্স রিলিফ তিনি বড় লোকের দেবেন, নতুন কোনো গল্প নয়। ফলে অভিযোগ করতে পারি আমরা, বাট আমরা জানতাম তিনি এটা করবেন। একই কথা শিক্ষাকে নিয়েও, কিন্তু শিক্ষাকে নিয়ে রিপাবলিকানরা দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে। কি অভিযোগ করে আসছে? যে শিক্ষা ব্যবস্থাটা আমেরিকার ডমিনেটেড বাই দ্য লেফট। আমার চেয়ে ভালো বলতে পারবেন মুস্তফা ভাই, তিনি শিক্ষাবিদ। আমেরিকান শিক্ষা, বিশেষ করে এলিট স্কুলগুলি, হার্ভার্ড, কলম্বিয়া, ইয়েল, মনে করা যায় এখানে সবাই লেফট, বামপন্থী। যা শেখায় তা আমেরিকার মেইন স্ট্রিম বা আমেরিকার এখনকার যে সাদা মানুষদের যে কালচার, তার বিরোধী। এবং এখানে এত বিদেশি আছে যারা বিদেশি সংস্কৃতি এবং রাজনীতি নিয়ে আসে। হার্ভার্ডকে ধরি আমরা, হার্ভার্ডে 27% ছাত্র হচ্ছে গিয়ে বিদেশি। হার্ভার্ডের আয়ের 1/3 আসে বিদেশির পয়সা থেকে। কেমন? এবং সে কারণে হার্ভার্ডকে সাদার্ন ইউনিভার্সিটির তুলনায় হয়তো অনেক বেশি ছাড় দিতে হয় অন মেনি ইস্যুস, ইনক্লুডিং ফ্রি স্পিচ ইস্যুতে। যে কারণে আমরা দেখেছি কলম্বিয়াতে সবচেয়ে বড় অ্যান্টাই ইসরায়েল আন্দোলন কোথায় হলো? আমাদের নিউ ইয়র্কে, তো কলম্বিয়াতে। এবং সে কলম্বিয়ার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প $400 মিলিয়ন গ্র্যান্ট উইথড্র করে নিলেন, ইউনিভার্সিটিকে প্রায় ক্রিপল করে দেওয়ার কথা বললেন। তার মূল লক্ষ্যটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলি, যেগুলি এলিট বিশ্ববিদ্যালয়, তার কথা অনুগত হবে। আর তার কথা কি? আমি বারবার বলেছি, 3টা জিনিস আমেরিকা যে আমেরিকার তিনি ভিশন দেখছেন, তার যে কল্পনা আমেরিকা, তার 3টা এলিমেন্টস। ইটস এ হোয়াইট কান্ট্রি, ইটস এ ক্রিশ্চিয়ান কান্ট্রি, ইটস এ কনজারভেটিভ কান্ট্রি। ফলে 3টা ভ্যালুস কে প্রমোট করতে হবে তোমাকে। ইউনিভার্সিটি আনফরচুনেটলি তার বিবেচনায় এটা করে না। ক্ষতিটা কি এটা একটু বলি আমি। ক্ষতিটা কি হবে? বিদেশি ছাত্র আনা মানেটা কি? বিদেশি জ্ঞানকে আনা, বিদেশি বুদ্ধিকে আনা। এই যে আমেরিকার সফট পাওয়ার বিজ্ঞানের ক্ষেত্রে বিশাল বুৎপত্তি অর্জন করেছি আমরা, তার একটা বড় ভূমিকা হচ্ছে গিয়ে
বিদেশি ছাত্রদের। এই যে মুস্তাফা ভাই, উনি শিক্ষক, বিদেশি মানুষ, এদের চোখে আউটসাইডার, জ্ঞান দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, আমেরিকাকে তৈরি করছেন। দ্যাটস হোয়াট আউটসাইডার্স ডু। আমরা আউটসাইডার হলো আমরা আমেরিকার যে ফ্যাব্রিকটাকে আমরা এনরিচ করি। শুধুমাত্র বিজ্ঞানের ক্ষেত্রে যদি ধরি, আমরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আমরা জানি সবচেয়ে বেশি সংখ্যায় তারা নোবেল পুরস্কার পায়, এবং তার অলমোস্ট 2/3 হচ্ছে গিয়ে ফরেন বর্ন, বিদেশ থেকে আসা মানুষ যারা এখানে বসবাস করছে, বিজ্ঞান চর্চা করছে, স্টাডি করছে, রিসার্চ করছে, তারা আমাদের জন্য, আমার দেশের আমেরিকার জন্য সম্মান বয়ে আনছে। এখন কি হচ্ছে, এখন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। জন হপকিন্স বিখ্যাত তার মেডিকেল সায়েন্সের জন্য। বিজ্ঞান ক্ষেত্রে ল্যাবরেটরিতে কাজ করার লোক, তারা গ্র্যান্টস এর অভাবে, সরকারের থ্রেটের কারণে অলরেডি 2000 লে অফ তারা করে দিয়েছে। হার্ভার্ডের ক্ষেত্রে কি দেখেছি আমরা, $2.7 বিলিয়ন গ্র্যান্টস থামিয়ে দিয়েছে। 2.7 বিলিয়ন গ্র্যান্টস থামিয়ে দেওয়া মানেটা কি, অলরেডি দেখেছি আমরা একাধিক ল্যাবরেটরি বন্ধ হয়ে যাচ্ছে। ল্যাবরেটরি বন্ধ হওয়া মানে বিজ্ঞান গবেষণা বন্ধ হয়ে যাবে। ফলে যে শক্তি নিয়ে আমেরিকা বিশ্বকে দাপটে বেড়ায়, তার সব পাওয়ার নিয়ে, আমেরিকা সারাক্ষণ তার অস্ত্র চালায় না, সারাক্ষণ বোমাবাজি করছে না সে, কিন্তু তার যে সব পাওয়ার, এই বিজ্ঞান বললাম, কালচার বললাম, ফিল্ম বললাম, মিউজিক বললাম, তার একটা বড় উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয়, জ্ঞানের উৎস সেখানে, যে জ্ঞান সারা বিশ্বকে আলোকিত করে, কিন্তু নামটা ছড়ায় কে, আমেরিকা। আনফর্চুনেটলি সেই শক্তিটাকে হরণ করা হচ্ছে। জেডি ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, কি বলেছেন, দ্য রিয়েল এনিমি ইজ ইউনিভার্সিটি, দ্য প্রফেসর্স, মুস্তফা ভাই আপনাকে তাকে বলছি আমি, দ্য প্রফেসর্স আর দ্য রিয়েল এনিমি। কেন? তারা বিদেশি কালচার শেখাচ্ছে, বিদেশি আইডিওলজি শেখাচ্ছে। সো ইটস বেটার ফর আস, ভ্যান্সের বক্তব্য অনুসারে, ইট ইজ বেটার ফর আস দ্যাট দিস ইনস্টিটিউশন ডোন্ট এক্সিস্ট, বন্ধ হয়ে যাক, কারণ এটা আমাদের যে আইডিওলজি, আমাদের যে প্রিন্সিপাল, তাকে প্রমোট করে না। বলে আনফর্চুনেটলি যদি এই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হয়, হয়তো হবে না, কারণ আপনারা জানেন যে অলরেডি কোর্ট There is an injunction, yes. ইনজাংশন দাঁড়ি, হয়তো হবে না, আশা করছি আমরা। হার্ভার্ড অলরেডি ফাইট ব্যাক করছে, ধরে নিচ্ছি আমরা তারা চেষ্টা করবার জন্য। কিন্তু যদি ইমপ্লিমেন্টেড হয়, তাহলে যে আমেরিকাকে আমরা জানি, যে আমেরিকার জন্য আমরা গর্ববোধ করি, সে আমেরিকা থাকবে না। জি, এবং আমি ইনজাংশনটি দেখছিলাম যে হার্ভার্ড যে মানে এটি হওয়ার পরপরই তারা লসুট ফাইল করেছিল, এবং লসুটটি হচ্ছে তাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটটিকে ভায়োলেট করা হচ্ছে। দিস ইজ দ্য অ্যান্ড দেন ফিফথ অ্যামেন্ডমেন্ট, দুটি নিয়ে তারা এটির পিছনে লেগেছেন। আমি দেখছিলাম যে কি পরিমাণ ছাত্র এই মুহূর্তে, ফরেন স্টুডেন্ট 6800, এবং আপনারা সবাই জানেন পার সেমেস্টার ইন অ্যাভারেজ, নট পার সেমেস্টার, পার একাডেমিক ইয়ার সব কিছু বাদ দিয়ে খরচ হচ্ছে $60,000+ ইন হার্ভার্ড। আমি এর মধ্যে বই, অন্যান্য খরচ ধরিনি, জাস্ট টিউশন অ্যান্ড সাম আদার এক্সপেন্সেস। ইয়াস, আমি আপনি অ্যাড করি, আমি এই যে শিক্ষা ক্ষেত্রে আমাদের পিছু হটা, সবচেয়ে লাভ হবে কার জানেন? চায়নার। অফকোর্স, চায়না ভেরি গুড সবচেয়ে পয়েন্ট। বেশি ইনভেস্ট করছে বিজ্ঞান গবেষণা। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি একটা, তা হচ্ছে যে 2022 সালে আমরা দেখতে পাচ্ছি যে চায়না 50,000 স্টেম সায়েন্স ক্ষেত্রে ডক্টরেট দিয়েছে 2022 সালে 50,000। জি, আমেরিকা দিয়েছে কত? 34,000। আচ্ছা, এ হলো তো চায়না। আপনাকে আমি আরেকটি তথ্য দিই। যেই প্রফেসর সাচ অ্যাজ মনির মুস্তফা আলীর মতো প্রফেসর যারা আছেন, যাদেরকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হুমকি ধমকি দিয়েছেন যে তোমরা যেভাবে পড়াচ্ছ এটা আমাদের পছন্দ হচ্ছে না, তোমাদেরকে আমরা বহিষ্কার, এবং অনেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে, জেনে আশ্চর্য হবেন তাদের সবাইকে, কারণ ইনারা সবাই স্কলার অ্যান্ড দে আর রিয়েলি শার্প ইন দ্য হেড, রাইট? তারা আসলে বুদ্ধিজীবী এবং উচ্চ পর্যায়ের লোক। তাদেরকে 3টি দেশ স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে তাদের ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য। এই 3টি দেশ হচ্ছে বেলজিয়াম, একটি হচ্ছে ফ্রান্স, আরেকটি হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে আপনি আমার ব্রেন কিন্তু নিয়ে গেলেন, যে কথাটি আপনি বলছিলেন, আপনি আমার মেধাও নিয়ে গেলেন, ব্রেনও নিয়ে গেলেন, and next generation of students will be dumb as you can get, like Trump.
I'm sorry, but I had to say this. মোস্তাক Okay. ভাই আপনি কোথায় যাচ্ছেন? আপনি না কোথায় আমার আমাকে আমি ভাবছেন? কোথাও যাচ্ছি না। না, ওনার ডাক আপনি এখনো যেতেও পড়েনি, হবে না, আমি তো বা যে কোনো সময় পড়তে পারে। ওকে, হ্যাঁ, না আমি যেটা বলতে চাইছি, আমি পাশের দেশটার কথা আপনারা উল্লেখ করেনি, কানাডাও যাবে, I'm sorry. Thank you, Munir Canada- Mustafa Ali. Thank you. ধন্যবাদ আপনাকে। Yes, and Canada. And they will all take advantage. And আমরা হব ব্রেইন শূন্য। এটি জাস্ট সময়ের ব্যাপার। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব। আমি যাব কয়েকটি প্রশ্ন জড়িত থাকবে মনির মুস্তাফা ভাই আপনার জন্য। ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে দুজন ইসরায়েলি ডিপ্লোম্যাটকে গুলি করে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীকেও গ্রেফতার করা হয়েছে। আমরা হত্যার নিন্দা জানাই। ভায়োলেন্স ইজ not the way to resolve issues. আমরা কখনো ভায়োলেন্স সমর্থন করি না এবং করবো না। কিন্তু এটির প্রতিক্রিয়া আমরা দেখেছি মিডিয়াতে এবং ট্রাম্প প্রশাসনে, যে প্যাম বান্ডির কথা আমি শুনছিলাম, তার যে একে ধরতে হবে, একে চরম শাস্তি দিতে হবে। এদিকে গাজাতে হাজার হাজার বৃদ্ধ নারী, পুরুষ, প্রেগনেন্ট মহিলা মারা যাচ্ছে। স্কুল অ্যান্ড হসপিটালস আর বামড এবং অ্যাম্বুলেন্স থেকে ডাক্তার, প্যারামেডিক্সকে বেড়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করা হচ্ছে। How do you explain this? What is your reaction, first of all, about DC diplomat? আমি কিছুটা রিসার্চ করেছি, আমি কিছু তথ্য বের করেছি, আমি পরে শেয়ার করব। এবং গাজাতে কি হচ্ছে, কারণ এখনও সেখানে চরমভাবে আক্রমণ চলছে এবং গতকাল জাবালিয়াতে প্রায় 140 জনের মতো মৃত্যুবরণ করেছেন ইসরায়েলি বামিংয়ে। একই সাথে ফ্রান্স, ইউকে, কানাডা চরমভাবে নেতানিয়াহুকে সমালোচনা করছেন। কেন? এখন কেন? শুনবো আপনার কাছে। আপনি তো অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির কথা বললেন। ডিসির ডিএ কিন্তু এখন জেনিন পিরো, আরো ভয়ঙ্কর মহিলা, who's as stupid as you can get. কাজে মিস্টার রড্রিগাজের কি হবে সেটা তো আমরা বুঝতেই পারছি। Of course. সেটা তো বড় কথা না। বড় কথা যেটা, সেটা হলো ঘটনাটা আনফরচুনেট, সেটা আপনিও বললেন। এটা একটা ট্রাজিক ঘটনা যে দুজন মানে কম বয়সী এইডসদের জীবন দিতে হলো। একজনের বয়স সম্ভবত 30 বছর, একজনের বয়স 24 বছর বা 26 বছর বয়স। এবং তারা ফিয়ান্সেস, মানে তাদের বিয়ে হতে যাচ্ছিল তাদের। হ্যাঁ, বিয়ে হতে যাচ্ছিল। হ্যাঁ, এটা একটা আনফরচুনেট ঘটনা। কিন্তু এই ঘটনার রুট কজটা কি সেটা আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন। সেটা আপনি এখান থেকে ঘটনাটা নিয়ে গেছেন ইসরায়েলে। সেখানে কি হচ্ছে, গাজায় কি হচ্ছে? গাজায় যেটা হচ্ছে এটা তো একদম মানে এটাকে কি বলবো, একেবারে নেকেডলি জেনোসাইড। এর চাইতে আর জেনোসাইড মানে কতটা নেকেড হতে পারে এটা তো বলার অপেক্ষা রাখে না। কাজেই যে পশ্চিমারা, মানে বিশেষ করে ইউরোপিয়ানরা এখন নিন্দা জানাচ্ছে, এটা তো আমি তো মনে করি টু লিটল টু লেট। এটা অনেক আগেই করা ছিল। তবে হ্যাঁ, ইটস নেভার টু লেট। এখনো এই ইসরায়েলকে প্রেসার দিয়ে গাজায় আর হত্যাযজ্ঞ চালানো ঠিক হবে না। এটা ইমরাল, এটা আনএথিক্যাল, এটা ভীষণভাবে নির্মম। হ্যাঁ, কাজেই এই যে সমস্ত হত্যাযজ্ঞ হয়, এটাকে টেরোরিজম বলেন আর যাই বলেন না কেন, এর রুট কজ গুলো বের করে সেগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে এই পশ্চিমা দেশগুলোকে। জি, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি একটু যোগ করবো আপনার সাথে। আমি আপনার সাথে একমত পোষণ করি। আর আমি জানি এই বিষয়বস্তুটি আসলে খুব সেন্সিটিভ, কাজেই একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। বাট সত্য কথা কি, পশ্চিমা বিশ্ব নিজেদের সভ্য বলে দাবি করলেও তারা সভ্যতা লোক দেখানোর কাজ করে। তাদের যে ঔপনিবেশিকতা যে ব্যাপারটি ছিল সেটি রয়ে গেছে। একটি ছিল আগের অবস্থা, এখন হচ্ছে নতুন অবস্থা। এবং কোনো এক সময় ব্রিটেন ছিল, এখন ব্রিটেনের জায়গায় হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাট পদ্ধতির পরিবর্তন হলে বর্বরতার কিন্তু থামেনি। এটি আমাদের চোখের সামনেই দেখা, এটি একটি ব্যাপার। আসুন ডিসি ভিজিলান্টে কথা বলছি। এটি মানে দর্শক আপনারা জানেন, সব নিউজ আউটলেটে এখন আছে ব্যাপকভাবে, কারণ এটা ইসরায়েলের ব্যাপার, তো এটা তো কাভার হতে হবে ব্যাপকভাবে এবং তার রিটালিয়েশনও হবে ব্যাপক। এই ভদ্রলোকের নাম হচ্ছে ইলিয়াস রড্রিগেজ। এবং আমি যতটুকু বুঝলাম যে উনি যে টার্গেট দুটি চুজ করেছেন, আমার স্টাডির পরে আমি ছোট্ট করে বলছি, এটি র্যান্ডম না, এটা সিলেক্টেড, যদিও বলা হচ্ছে র্যান্ডম। তো এই দুজন কারা? একজন হচ্ছেন ইয়ারন লিশিয়ানকি, দুঃখিত I'm butchering his name, it's a very difficult name for me to tell. Okay, that's one person. The other person, ইনি হচ্ছেন, ইনার কাজ ছিল কি, উনি হচ্ছেন রিসার্চ
অ্যাসিস্ট্যান্ট, যার অন্যতম কাজ হচ্ছে ইসরায়েলি এম্বাসিতে ওয়াশিংটন ডিসিতে তার জব হচ্ছে রিসার্চ করা এবং ইনফ্লুয়েন্স করা আমেরিকান পলিটিশিয়ানদের যারা কাজ করবেন দ্য বেনিফিট অফ দ্য ব্লু স্টেট, অর্থাৎ ইসরায়েল। বাই দ্য ওয়ে, দ্যাটস নাথিং বাট এ ফরেন এজেন্ট। স্যারা মিলগ্রাম, তার কাজ ছিল অর্গানাইজ করা মানুষজনদেরকে এবং তাদেরকে নিয়ে ইসরায়েল ভিজিট করা এবং তাদের বড় বড় এই যাদেরকে নিয়ে যাবেন ইসরায়েল, তাদের কাছ থেকে সিম্প্যাথি এবং এমপ্যাথি আদায় করে নেওয়া ইসরায়েলের সমর্থনে। উনিও কাজ করতেন ইসরায়েলের ইনফ্লুয়েন্সার হিসাবে, টু ট্রাই টু টিচ পিপল যে কিভাবে ইসরায়েলের প্রতি সিম্প্যাথেটিক হতে হবে এবং ইসরায়েলের স্টেটের প্রতি, এই গণহত্যা জেনোসাইড বাদ দিয়ে। এই দুজনই তারা কাজ করতেন অ্যাজ এ ইনফ্লুয়েন্স, এবং তারা দুজনই কাজ করতেন অ্যাজ এ ইনফ্লুয়েন্স আমেরিকান পলিটিশিয়ানস, এটা তাদের কাজের আরেকটি অংশ। সো অ্যান্ড দ্য পাবলিক সিম্প্যাথি কীভাবে আদায় করতে হয় এটির তারা কনসিডার করতেন এবং এই ফরেন পলিসি তারা বাস্তবায়ন করতেন। বোথ অফ দেম ওয়ার ফরেন এজেন্টস বাই ডেফিনেশন এবং নো ডিফারেন্ট ফ্রম এ স্পাইস। এবং আমার মনে হচ্ছে এটা র্যান্ডম নয়, ইটস টার্গেটেড। এনিওয়ে, আমি প্রসঙ্গের পরিবর্তন করলাম, এটি হচ্ছে আমি যতটুকু বের করেছি। আমি বাংলাদেশ প্রসঙ্গে একটু যাবো এখনই, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা শুনছি যে দের ইজ এ থ্রেট, একটি রিজাইন, যাতে ইউনিট সরকার রিজাইন করেন, এরকম কথাবার্তা ঘুরছে। এটি যে কোনো সময় হতে পারে এবং উনার মাধ্যমে আমরা হয়তো এরপরে শুনতে পারি যে উনি যে কোনো সময় ইলেকশনের ডেট পর্যন্ত ঘোষণা করতে পারেন। অনেকে বলছেন এটা ওয়াকারুজ্জামানের একটি প্রেশার, সেনাবাহিনীর প্রধান। অনেকে বলছেন এটি ধরে নিতে পারেন ইটস এ ডি ফ্যাক্টো কু। আবার অনেকে বলছেন আগামী 48 ঘন্টায় গুরুতর কিছু একটা ঘটতে যাচ্ছে। হাসান ফেরদৌস, আপনি খুব ক্ষীণ দৃষ্টি রাখেন বাংলাদেশের কি হচ্ছে সেই ব্যাপারে, যথেষ্ট জ্ঞান রাখেন। আপনার কাছে বিস্তারিত এই ব্যাপারটাতে শুনতে চাই, আসলে ঘটনা কতখানি গুরুতর। কয়েকটা ঘটনা সাম্প্রতিক সময় ঘটেছে, একের পর এক ঘটেছে, যা এই বিষয়টাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। কি ঘটেছে? প্রথমত আইন শৃঙ্খলার অবনতি, এটা একটা। রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যের অভাব এবং তাদের মধ্যে সংঘর্ষ। 3, সামরিক বাহিনীর সাথে চিফ অ্যাডভাইজারের দূরত্ব। আমি শেষের কথাটা আগে বলি, দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এটা গুজব নয়, সত্যি ঘটনা। এই যে ওয়াকারুজ্জামান সাহেবের সাথে ইউনূস সাহেবের দূরত্ব গোড়া থেকে। ওয়াকারুজ্জামান সাহেবকে আপনারা জানেন, তিনি বিগত হাসিনা সরকারের ব্যক্তি আত্মীয় তিনি, তাকে তার সমর্থক ভাবা হয় এবং তাকে ভারতের সমর্থকও ভাবা হয়। এবং তিনি যে প্রস্তাব করেছিলেন যে একটি রিফাইন আওয়ামী লীগ করা হোক, সেটি তারই প্রস্তাব, যা কিনা পরে প্রত্যাখ্যান করা হয়েছে এবং আওয়ামী লীগকে আপনারা জানেন নিষিদ্ধ করা হয়েছে। এবং এই সমস্ত ঘটনার ফলে ওয়াকারুজ্জামান সাহেবের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা সিগনিফিক্যান্ট দূরত্ব তৈরি হয়েছে। ওয়াকারুজ্জামান সাহেব এর আগে আঙুল তুলে ধমক দিয়ে বলেছিলেন, আমি তোমাদের বলে দিচ্ছি কিন্তু ঠিক হয়ে যাও, তা না হলে কি হবে আমি বলতে পারছি না। মানে কি হবে, মানে দ্যাট দে মাই টেক ওভারের থ্রেটটা চিরকালই ছিল এবং এখনো আছে। কারণ যদি সরকার ফেল করে, বর্তমান সরকার ফেল করে, আমাদের আর কোন স্ট্যান্ডিং ইনস্টিটিউশন নাই, কিন্তু আমাদের যেতে হবে আর্মির কাছে। এবং দেখবেন যে এই আওয়ামী লীগ সরকারের প্রাক্তন সরকার সমর্থকরা সবাই কিন্তু কু আওয়াজ দিচ্ছে। তারা মনে করছে যে কুহা মানে ওয়াকারুজ্জামান সাহেব আসবেন, যিনি হাসিনার আত্মীয় এবং ইউনূস বিরোধী, ফলে এটা হাসিনা সরকারকে বা বিগত সরকারের সমর্থকদের একটা পথ তৈরি করে দেবে ক্ষমতায় ফিরে আসবেন। কেমন? 3 দিন আগে বা 4 দিন আগে যে ঘটনা ঘটলো দরবার হলে, ওয়াকারুজ্জামান সাহেব যে ভাষণ দিলেন, যেখানে তিনি স্পষ্ট করে বলে দিলেন আমি চাই নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে এবং জানুয়ারি 1 তারিখ নতুন গভর্নমেন্ট আসবে। তিনিও বললেন যে করিডোর নিয়ে কোনো কথা বলা যাবে না। তিনিও বললেন যে পোর্ট নিয়ে বিদেশের ম্যানেজ করবে, এ নিয়ে কথা বলার অধিকার তোমার নেই। এই কথাগুলি কে বলছে? সরকারেরই একজন কর্মচারী। আর্মি চিফ তো সরকারের কর্মচারী, তিনি তো চিফ অ্যাডভাইজার বা গভর্নমেন্টের অধীনস্থ একজন কর্মচারী।
তিনি নির্দেশ করছেন। আপনি একটু আগে বললেন যে ডিফ্যাক্টো কু, ইটস এ ডিফ্যাক্টো কু এই অর্থে যে ওয়াকারুজ্জামান সাহেব নিজেকে প্রাইম মিনিস্টারের বা চিফ অ্যাডভাইজার ওপরে স্থাপন করছেন, তাকে তিনি নির্দেশ দিচ্ছেন, হি ইজ টেলিং হিম তোমাকে এটা করতে হবে, করা উচিত না আসো কথা বলি তা নয়, উনি গ্রহণ করবেন না অন্য কোন সিদ্ধান্ত। ইটস কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। গণতান্ত্রিক ব্যবস্থায় সামরিক বাহিনীর এই ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে কেন এই অবস্থায় পৌঁছেছি আমরা, একটু আগে আমি বললাম একটা আইন শৃঙ্খলা, এই সরকার ব্যর্থ হয়েছে এতে কোনো সন্দেহ নেই। ইটস এ ভেরি উইক গভর্নমেন্ট, উইক এবং ইনএফিশিয়েন্ট গভর্নমেন্ট। প্রায় সবারই বয়স 70-80 বছর বয়স, তারা কাজ করতে পারে না, কাজ করতে চায় না, তারা বাসায় এখন বসে নাতিপুতি নিয়ে খেলবে, তাদেরকে এখন 16 ঘন্টা কাজ করতে হয়, ওরা এনজয় করছে না। প্লাস সবচেয়ে বড় ভয়টা হচ্ছে যে এর ভেতরে, সরকারের ভেতরে আছে ছাত্র প্রতিনিধি, যারা দল তৈরি করেছে, যারা ক্ষমতা কম্পিট করছে। এখন আপনি ক্ষমতার জন্য কম্পিটও করবেন, আবার এই গভর্নমেন্টও থাকবেন, এই গভর্নমেন্ট তো নিউট্রাল থাকে না। ইটস এ লেজিটিমেট পয়েন্ট যে দাবিটা তুলেছে বিএনপি, যে এই সরকার তো নিউট্রাল না, অবজেক্টিভ না, কারণ সরকারের ভেতরেই আছে অন্য দলের প্রতিনিধি। ফলে এই কনফ্লিক্ট গুলি স্পষ্ট উঠেছে। পরশুদিনের যে মিটিং এ ইউনূস সাহেব বললেন আমি পদত্যাগ করতে প্রস্তুত, ইনফ্যাক্ট নামও করেছিলেন, একাধিক নামও আমরা শুনতে পাচ্ছি। আমি যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের কথা বলা হচ্ছে, তাকে শিক্ষা আমাদের উপদেষ্টা, তাকে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, আরো নাম শুনেছি আমরা, কিন্তু ইউনূস সাহেব নামটা প্রস্তাব করেছিলেন। এতে সকল দল ইমিডিয়েটলি রিয়াকশন কি দেখিয়েছে, আপনি এখন যাবেন না, কারণ কাজটা অসম্পূর্ণ, যে আপনি চলে যান অবস্থা আরো খারাপ হবে। দেখবেন ইমিডিয়েটলি ছাত্রদের ছাত্র নেতারা এবং বিএনপিও, জামাতও ভিন্ন ভিন্ন স্টেটমেন্টে বলেছে আসো আমরা আমাদের মতভেদ দূর করে নিই, which is a very good sign. ক্রাক্সটা কি, মূল সমস্যাটা কি? বিরোধী দলগুলি বলছে নির্বাচনটা ইমিডিয়েটলি হতে, ইমিডিয়েটলি বলতে কি বোঝাচ্ছেন, যে আপনারা ডেট দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, ওয়াকারুজ্জামান সাহেব বলছেন ডিসেম্বর, আর ইউনূস সাহেব বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। বিএনপি বলছে, যারা কিনা ক্ষমতার 1 নম্বর কন্টেন্ডার, দাবিদার, তারা বলছে ডিসেম্বরের মধ্যেই হতে হবে। তো ডিসেম্বর যদি না হয়, ফেব্রুয়ারি মার্চের মধ্যে হলেও ক্ষতি নেই, ধরে নিচ্ছি আমরা, কিন্তু ইট হ্যাজ টু হ্যাপেন সুন, এবং একটা রোড ম্যাপ আমরা চাই। আমার ধারণা যদি সমাধানটা খুব কঠিন নয়, সবাই চায় এই সরকার সফল হোক, সবাই, আমার ধারণা বাংলাদেশের প্রতিটি লোক, প্রতিটি দলই চায় যে ইউনূস সাহেব সফল হোক। আনফর্চুনেটলি তিনি একজন সফল রাজনীতিক নন, তার কথাবার্তার ভেতরেও কিন্তু রাজনীতির সাফল্য আমরা লক্ষ্য করি না। সবচেয়ে বড় কথা, এই সরকার যে অবস্থায় নিয়ে এসেছে, যেমন এক্সাম্পল দিয়ে আপনাকে আমি, বিচার ব্যবস্থা, আমাদের প্রধান অভিযোগ ছিল কি আওয়ামী লীগের বিরুদ্ধে, বিচার ব্যবস্থাকে পকেটস্থ করে ফেলেছে। তো একই অবস্থা হয়েছে তো এখন এই সরকারের অধীনে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটি নায়িকাকে, ফিল্ম অ্যাক্ট্রেসকে অ্যারেস্ট করা, স্টার শিল্পীকে অ্যারেস্ট করা হয়েছে খুনের অভিযোগে। সেই মেয়েটি যেই তারিখে খুন হয়েছে, শি ওয়াজ ইন ক্যানাডা, পাসপোর্ট দেখিয়েছে, এই আমার পাসপোর্ট, আমি কানাডা ছিলাম, আমি কি করে খুন করব? জবাবে প্রসিকিউটর বলছেন যে উনি স্টেটমেন্ট দিয়েছেন শেখ হাসিনার পক্ষে। সো হোয়াট? শেখ হাসিনার সঙ্গে কি বলে স্টেটমেন্ট দেওয়ার সাথে খুন করার কি সম্পর্ক থাকতে পারে? মানে বিচার ব্যবস্থাটাকে সত্যি খুব নষ্ট করে ফেলেছে এই গত 9 মাসে, যেটা আমরা আশা করিনি। আমরা আশা করেছিলাম যে তিনি, ডক্টর ইউনূস, আমাদের সরকারকে একটা আন্তর্জাতিক ভাবে সম্মানের জায়গায় নিয়ে যাবে, তিনি পারেননি। ওকে, এই সংকট তৈরি হয়েছে। আমি সেটা কথা বলি, আমি সমাধানের পথটা খোঁজা, আর তা হচ্ছে যে তিনি যদি ইমিডিয়েটলি ঘোষণা করেন একটা রোড ম্যাপ, ক্লিয়ার রোড ম্যাপ, নির্বাচন হবে আগামী 26শে ডিসেম্বর বা 13ই মার্চ, হোয়াট এভার, সেক্ষেত্রে এই পুরো ডিসকাশনটা শিফট করবে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে। দ্যাট মে হ্যাপেন, নট এনি coup. জি, আমি আসলে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আমি মনির মুস্তফা আলী আপনার কাছ থেকে এবং হাসান ফেরদৌস আপনার কাছ থেকেও বিদায় নিচ্ছি। আপনারা দুজনেই ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনাদের মতামত আপনারা জানাবেন। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন টিভি 24-এর সাথে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।